একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, ভারতীয় সেনার গোয়েন্দা শাখার 4 উচ্চ পদস্থ কর্তা বাংলাদেশ সফরে রয়েছেন। মঙ্গলবার তারা ঢাকা পৌঁছেছেন বলে খবর। ভারত থেকে কে এসেছে? আচ্ছা, এখানে লিখেছে ভারতের মিলিটারি ইন্টেলিজেন্সের অফিসিয়াল কভার এখন সেনা সদরে। এটা কি রুটিন নাকি নতুন কোন ষড়যন্ত্র? মানে ভারতের পরামর্শে জেনারেল ওয়াকারুজ্জামান আবারও একটা অভ্যুত্থানের ডাক দিবেন এবং সেটা নিয়ে আলাপ করতেই ভারতের মিলিটারি ইন্টেলিজেন্সের অফিসিয়াল কভার এখন সেনা সদরে আছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর থেকে সে দেশের মানুষ বহুবার সেনা অভ্যুত্থানের সাক্ষী থেকেছেন। ব্যাপারটা যেন তাদের গা সওয়া হয়ে গিয়েছে। এবারও এক সেনা অভ্যুত্থানের গুঞ্জন ক্রমশ বড় হচ্ছে বাংলাদেশ জুড়ে। আসসালামু আলাইকুম। আজকে শীর্ষ সংবাদের শিরোনামগুলা দেখছিলেন শুরুতেই, বিস্তারিত নিউজগুলা এখন আপনাদেরকে দেখাবো। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর থেকে সে দেশের মানুষ বহুবার সেনা অভ্যুত্থানের সাক্ষী থেকেছেন। ব্যাপারটা যেন তাদের গা সওয়া হয়ে গিয়েছে। এবারও এক সেনা অভ্যুত্থানের গুঞ্জন ক্রমশ বড় হচ্ছে বাংলাদেশ জুড়ে। অনেকেই আশঙ্কা করছেন আর একটা সেনা অভ্যুত্থান বাংলাদেশে সংগঠিত হলেও হয়ে যেতে পারে। অভ্যুত্থান এবং পাল্টা অভ্যুত্থানের কারণে দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশ নিমজ্জিত ছিল সামরিক শাসনের মধ্যে। উল্লেখযোগ্য বিষয় হলো, বাংলাদেশের স্বাধীনতার 50 বছরের মধ্যে 18 বছরই কেটেছে প্রত্যক্ষ সামরিক শাসন এবং সেনাবাহিনীর প্রভাবে। এই সেনা অভ্যুত্থানের মধ্যে 5টি ঘটনা সবচেয়ে সুদূর প্রসারী বলেই মনে করেন সে দেশের বিশ্লেষকরা। উল্লেখ্য, 1975 সালের আগস্টে প্রথম অভ্যুত্থান থেকে 2011 সালের ডিসেম্বরে সর্বশেষ প্রচেষ্টা পর্যন্ত বাংলাদেশ মোট 29টি সামরিক অভ্যুত্থানের সাক্ষী হয়েছে, যা ওই দেশের বহু উত্থান পতন এবং ক্ষমতার পরিবর্তনের সাক্ষী থেকেছে। বাংলাদেশের স্বাধীনতার মাত্র 4 বছরের মাথায় অর্থাৎ 1975 সালে এক ভয়াবহ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল। 1975 সালের 15ই আগস্ট বিয়োগান্ত ঘটনাটি ঘটিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর একদল অফিসার, যা বাংলাদেশের রাজনীতির গতিপথ সম্পূর্ণ উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছিল। বাংলাদেশের কয়েকজন জুনিয়র সামরিক অফিসাররা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের 9 জন সদস্যকে হত্যা করেন সেই রাতে। ওই অভ্যুত্থানের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জায়গায় খন্দকার মোস্তাক আহমেদকে ক্ষমতায় বসানো হয়। অভ্যুত্থানকারীরা আগে থেকেই ঠিক করে রেখেছিলেন পাকিস্তানপন্থী এই আওয়ামী নেতাকেই রাষ্ট্রপতি করা হবে, কিন্তু ক্ষমতার লাগাম তারা নিজেদের হাতেই রেখেছিলেন। ওই বছরের 3রা নভেম্বর বাংলাদেশে ঘটে যায় আরো এক সামরিক অভ্যুত্থান। বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক আহমেদকে ক্ষমতা থেকে অপসারণের জন্য একটি অভ্যুত্থান সংগঠিত করেন। উল্লেখ্য, মুজিব হত্যার পর জিয়াউর রহমান সেনা প্রধান হওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছিল মেজর জেনারেল খালেদ মোশাররফ। দ্বিতীয় অভ্যুত্থানে শুরুতে বন্দী করা হয় সেনা প্রধান জিয়াউর রহমানকে। সেই রাতেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক থাকা অবস্থায় আওয়ামী লীগের 4 সিনিয়র নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী এবং AMH কামারুজ্জামানকে গুলি করে হত্যা করা হয়। যদিও খালেদ মোশাররফের নেতৃত্বে এই অভ্যুত্থান ছিল ক্ষণস্থায়ী, এটি টিকে ছিল মাত্র 4 দিন। এরপরের উল্লেখযোগ্য অভ্যুত্থান সংগঠিত হয় 1981 সালের 23রা মে। সেবার জিয়াউর রহমানকে চট্টগ্রামে সেনা কর্মকর্তারা হত্যা করেন। এরপরের সেনা অভ্যুত্থানে ঘটেছিল ঠিক 1 বছর পর, 1982 সালের 24শে মার্চ। বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল সাত্তারের সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ। এই সময় তিনি সামরিক আইন বা মার্শাল ল জারি করেন এবং নিজেকে দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ঘোষণা করেন। তারপর বাংলাদেশে আরো কয়েকটি সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হবার পর সংগঠিত হয় 2007 সালের 11ই জানুয়ারি, যা বাংলাদেশের রাজনীতিতে বিখ্যাত বা কুখ্যাত 111 নামে। বাংলাদেশে সে সময় চলছিল ভয়াবহ রাজনৈতিক সংকট ও সংঘাত। 2007 সালের 11ই জানুয়ারি রাজনীতিতে হস্তক্ষেপ করে সেনাবাহিনী। স্থগিত করা হয় বিএনপি সরকারের আয়োজন করা নির্বাচন। লেফটেন্যান্ট জেনারেল মোয়েনউদ্দিন আহমেদ এক অভিনব সামরিক অভ্যুত্থান ঘটিয়ে সরাসরি ক্ষমতা দখল না করেও তাদের পছন্দসই বেসামরিক ব্যক্তিদের সমন্বয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে। এরপর দীর্ঘ টানাপোড়েনের পর 2 বছর পর 2008 সালের 29শে ডিসেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরে আসে। 2024 সালের ঘটনাবলীও অনেকটা 111 এর মতোই। তবে এবার সেনাবাহিনী বা সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সরাসরি অভ্যুত্থানে অংশ নেয়নি, বরং পিছন থেকে ছাত্র জনতাকে সমর্থন করেছিল। এবারও এক অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। 15 মাস হয়ে যাওয়ার পরও এই সরকার নির্বাচন দেয়নি, তবে বলেছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেটাও কিন্তু অনিশ্চিত। এর মধ্যে 15 জন সামরিক কর্তা ও 10 জন সদ্য অবসর নেওয়া সেনা কর্তার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা ঘিরে ফের উত্তেজনা বাংলাদেশ সেনাবাহিনীর অন্দরে। একটা বিদ্রোহের চাপা আগুন জ্বলছে, আর তা জ্বলছে সেনাপ্রধান ওয়াকারের ভূমিকা নিয়ে। ফলে বাংলাদেশে আরো একটা সেনা অভ্যুত্থানের সম্ভাবনা তৈরি হয়েই আছে।
এখন দেখার সেটা হয় নাকি অচিরেই সমস্যার সমাধান হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার, যিনি কার্যত একা হাতেই আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে শেষ করতে উঠে পড়ে লেগেছেন। সেই তাজুল ইসলামের নিয়োগ নিয়েও কিন্তু বিতর্ক রয়েছে। প্রশ্ন উঠছে, তাজুল ইসলাম কোন পক্ষের আইনজীবী, বাদী নাকি বিবাদী পক্ষের? উল্লেখ্য, মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলামের করা রিভিউ আবেদনের শুনানিতে অংশ নিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, অর্থাৎ তিনি এখন রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী। এই তাজুল ইসলামই আবার মুক্তিযুদ্ধের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজহারুলের হয়ে মামলা লড়েছিলেন। সেই সময় তার বিরুদ্ধে স্বার্থের সংঘাত তৈরি হওয়ার অভিযোগ উঠেছিল, কিন্তু তিনি তাজুল ইসলাম এর আগে একাধিকবার যিনি জামাত ও সন্ত্রাসীদের হয়ে আদালতে সওয়াল করেছেন, তাদের মুক্তির ব্যবস্থাও করেছেন অ্যাডভোকেট তাজুল। ফলে তিনি যে শেখ হাসিনাকে ফাঁসি কাটে ঝোলানোর জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি, সেটাই মনে করেন জামাতের শীর্ষ নেতারা, আর এটাই তার সার্টিফিকেট বাংলাদেশের চিফ প্রসিকিউটর হওয়ার জন্য। তাজুল ইসলামের জন্ম 1973 সালের 25শে মার্চ জামালপুর জেলায়। 1995 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং 1996 সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন। 1998 সালে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হন এবং আইনজীবী হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন। 1999 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত একাধিক শীর্ষ নেতার হয়ে সওয়াল করেছেন। এর মধ্যে 2013 সালে জামায়াত ইসলাম বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, যার মৃত্যুদণ্ড হয়েছিল। আবার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধের সময়কার যুদ্ধাপরাধে অভিযুক্ত আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পক্ষেও আইনজীবী ছিলেন। 2015 সালে তাজুল ইসলাম গ্রেপ্তারও হয়েছিলেন। তাকেই 2024 সালের 7 সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর হিসেবে নিযুক্ত করে ইউনূসের অন্তর্বর্তী সরকার। তার আগে তিনি আমার বাংলাদেশ বা এবি পার্টির যুগ্ম আহ্বায়কের পদে ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মামলাগুলিতে তাজুল ইসলাম বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন, আবার বাংলাদেশের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি হয়ে গেছেন বাদী পক্ষের প্রধান আইনজীবী। বিশেষ করে জামাত নেতা আজহারুলের মামলায় তাজুল ইসলামের যোগদান একটি অভূতপূর্ব পরিস্থিতি তৈরি করেছিল। তা বাংলাদেশ বার কাউন্সিলের পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের একাধিক আইনজীবী। কিন্তু এত বিতর্ক থাকলেও তাজুলকেই দায়িত্ব রেখে দিয়েছে অন্তর্বর্তী সরকার, কারণ তিনি মূলত হাসিনার বিরুদ্ধে পুঙ্খানুপুঙ্খ তথ্য প্রমাণ জোগাড় করছেন। বিশেষ করে হাসিনার কল রেকর্ড, ফরেনসিক প্রমাণ জোগাড় করেছেন তিনি। পাশাপাশি তাজুল ইসলাম আদালতে একের পর এক যুক্তি সাজিয়ে আওয়ামী আমলের মন্ত্রী প্রধানমন্ত্রীকে দোষী সাব্যস্ত করতে মরিয়া, কিন্তু তাজুল এবার ফেঁসেছেন। 25 জন বর্তমান ও সাবেক সেনাকর্তাকে মামলায় যুক্ত করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর পেছনেও তাজুলের মস্তিষ্ক, কিন্তু এটা করতে গিয়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর লেজে পা দিয়ে দিয়েছেন। জানিয়ে এই মুহূর্তে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী নিউজ পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।